আজকে আমরা আলোচনা করব কার্ডিওভাস্কুলার মেডিকেশন যেগুলো আমরা ইউজ করি, এগুলার ওভারডোজ হলে কী কী হইতে পারে। যেমন বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডিগক্সিন। তো বিটা ব্লকার নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে বিটা ব্লকার কী করে? বিটা ব্লকার হার্টের যে এবি নোড আছে, এই এবি নোডকে ইনহিবিট করে। বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার তিনটা ড্রাগই সেম, এরা এবি নোডকে ইনহিবিট করে। এবি নোড যখন ইনহিবিট হবে তখন কার্ডিয়াক ইম্পালসগুলা এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে কম পাস করবে, দ্যাটস ওয়াই হার্ট রেট কমে যাবে, যেটাকে আমরা বলতেছি ব্র্যাডিকার্ডিয়া। আর এটা যদি এক্সেসিভ হয়, মানে অতিরিক্ত বেশি ইনহিবিশন যদি হয়ে যায়, তখন পেশেন্টের কী করবে? এবি নোডাল ব্লক বা হার্ট ব্লক হবে, এবি নোড ব্লক হয়ে যাবে আর কি। যখন এবি নোডাল ব্লক হবে তখন এট্রিয়াম থেকে কোনো কারেন্টই ভেন্ট্রিকলে পাস করবে না, তখন এট্রিয়াম আলাদা কন্ট্রাক্ট করবে, ভেন্ট্রিকল আলাদা কন্ট্রাক্ট করবে, এদের মাঝে কোনো কমিউনিকেশন থাকবে না। ওকে, তাহলে এইখান থেকে আমাদের জেনে রাখতে হবে যে বিটা ব্লকারের সাইড ইফেক্টগুলো, এরা কী করতে পারে? ব্র্যাডিকার্ডিয়া করতে পারে, দেন হাইপোটেনশন করে। এছাড়া কী করতে পারে? হার্ট ব্লক অথবা এবি নোডাল ব্লক, জাংশনাল ব্লক, যেটাই বলি না কেন। দেন কোল্ড পেরিফেরি করতে পারে, নাইটমেয়ার করতে পারে, পালমোনারি এডিমা, কার্ডিওজেনিক শক। তো এগুলো আমার জানতে হবে, মাস্ট টু নো। এখান থেকে মাস্ট টু নো হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া, হাইপোটেনশন, হার্ট ব্লক, নাইটমেয়ার, কোল্ড পেরিফেরি। এখন কিছু বিটা ব্লকার ড্রাগ আছে শুধু বিটা রিসেপ্টরকে ব্লক করে, আবার কিছু আছে বিটা রিসেপ্টরকে তো সে ব্লক করতেছে, সাথে সোডিয়াম চ্যানেলকে ব্লক করে। আবার কিছু আছে বিটা রিসেপ্টরকে ব্লক করে প্লাস পটাশিয়ামকেও, পটাশিয়ামের যে চ্যানেল আছে, পটাশিয়াম চ্যানেল, সেটাকেও ব্লক করতেছে। তো বিটা ব্লকিং প্লাস সোডিয়াম ব্লকিং ইফেক্ট দুইটা একসাথে দেয় এরকম কিছু ড্রাগ, তাদের নাম হচ্ছে প্রোপ্রানোলল, অ্যাসেবিউটানল, কার্বেটিলল, মাস্ট টু নো। আর অ্যাডিশনাল পটাশিয়াম চ্যানেল ব্লক করে এরকম বিটা ব্লকার কী কী আছে? পটাশিয়াম চ্যানেলকে ব্লক করে, ওইগুলোর নাম এখানে দেওয়া নাই, তো আমাদের জানার দরকার নাই তেমন একটা, পরে গিয়ে পড়বো আমরা। যেমন হচ্ছে সোটালল, এটা হচ্ছে পটাশিয়াম চ্যানেল ব্লকার, কার্ডিওলজিতে আছে এটা। সোটালল। আর এরা কী করতে পারে? কিউটি ইন্টারভাল, আমরা ইসিজির বেসিক লেকচারে বলছিলাম কিউটি ইন্টারভাল কি। ওই কিউটি ইন্টারভাল প্রলং হবে, আর কিউটি ইন্টারভাল যখন প্রলং হয় তখন একটা ডিজিজ হয় যাকে আমরা টিডিপি বা টর্সাডেস ডি পয়েন্টেস বলি। এটা ট্রিটমেন্ট কি? মাস্ট টু নো, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাক্সালার কোথায় ইউজ করি আমরা? একলামশিয়াতে ইউজ করি। একলামশিয়া প্রেগনেন্ট মহিলার যখন হাইপার টেনশন থাকে, ব্লাডিং অফ ভিশন থাকে, হেডেক থাকে, ওই কন্ডিশনকে আমরা ইউরিনে প্রোটিন পাস হচ্ছে, পালমোনারি ইডিমা, ওটাকে বলতেছি একলামশিয়া। ওই পেশেন্টেরও ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করি। তাহলে এখান থেকে মাস্ট টু নো আমরা জানবো বিটা ব্লকারের সাইড ইফেক্ট, আর পটাশিয়াম চ্যানেল ব্লকার যে টর্সাদেস দিয়ে পয়েন্টেস করতে পারে, আর এটা ট্রিটমেন্ট কি। এখন মনে করি বিটা ব্লকার ড্রাগ আমি ওভারডোজ দিয়ে ফেলছি একটা পেশেন্টকে, অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের কী হবে? বিটা ব্লকার টক্সিসিটি, যার জন্য হাইপোটেনশন হচ্ছে, আর বলছি কি ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে। তো ট্রিটমেন্ট হিসেবে কী দিব? হার্ট রেট বাড়াবো, বিপি বাড়াবো। এরকম কোন ড্রাগ আছে যেটা হার্ট রেটও বাড়াইতে পারে, বিপিও বাড়াইতে পারে? অ্যাট্রোপিন, মাস্ট টু নো লাইন, অ্যাট্রোপিন। এবার এটা পরীক্ষায় আসছিল, অবশ্য পরীক্ষায় আসছিল ওপিসি পয়জনিংয়ের পেশেন্টের বিপি লো, তাহলে তুমি ট্রিটমেন্ট কী দিবা? অ্যান্সার হচ্ছে অ্যাট্রোপিন। তাহলে ওপিসি পয়জনিংয়ের অ্যান্টিডট কি বা ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে অ্যাট্রোপিন। এটা হচ্ছে মাস্ট টু নো। 2 নম্বরে অ্যাট্রোপিন দিছি, অ্যাট্রোপিন দেওয়ার পরেও যদি আমি অ্যাডেকুয়েট রেসপন্স না পাই, তখন পেশেন্টকে কী দিব? গ্লুকাগন। গ্লুকাগন, এই গ্লুকাগনটা
আমরা সাধারণত পড়ছি যে ইন্ট্রামাস্কুলারি দিব যদি একটা পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া থাকে। ওকে, তাহলে একটা পেশেন্টের আমি হাইপোগ্লাইসেমিয়া পাইছি, সাপোজ আরবিএস অনেক কম, 2 অথবা 1। প্রথম ট্রিটমেন্ট হচ্ছে 50% গ্লুকোজ দিব আর কি। আমরা ওয়ার্ড অবশ্য 25% গ্লুকোজ দিই, যেটা হচ্ছে নিউট্রিডেক্স নামে আমরা দিই পেশেন্টকে। এরপরেও যদি কাজ না হয় তখন দিতে পারি IM গ্লুকাগন, ইন্ট্রামাস্কুলার গ্লুকাগন। এই যে ইন্ট্রামাস্কুলার গ্লুকাগন এটা দিই হাইপোগ্লাইসেমিয়াতে, বাট সেম গ্লুকাগন যখন আমি IV দিব তখন সে বিটা ব্লকার টক্সিসিটি কমাবে। তাহলে এইখানে গ্লুকাগনটা দিব IV। এরপর আর কি করতে পারি এটা আমরা শুধু নাম জেনে রাখি, একটু পরে বিস্তারিত পড়ব। হাইপার ইনসুলিনেমিয়া ইউগ্লাইসেমিক থেরাপি। কেন? কারণ ইনসুলিন একটা কার্ডিওটনিক ড্রাগ। ওকে, তাহলে এগুলা জানতে হবেই। তারপরে এখানে মাস্ট টু নো ম্যানেজমেন্টটা জেনে রাখবো আমরা। অ্যাট্রোপিন দিব, গ্লুকাগন দিব, আর হচ্ছে হাইপার ইনসুলিনেমিয়া ইউগ্লাইসেমিক থেরাপি দিব। 2 নম্বর ড্রাগ হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার 2 ধরনের, একটা হচ্ছে ডাইহাইড্রোপাইরিডিন, এই গ্রুপের অন্তর্ভুক্ত ড্রাগ হচ্ছে নিফেডিপিন, অ্যামলোডিপিন, যেটা পেরিফেরিতে কাজ করে, মানে পেরিফেরাল যে সার্কুলেশন, হাত পায়ের ভেসেল, এইগুলোর উপরে কাজ করতেছে কি নিফেডিপিন। সে কী করে? ক্যালসিয়াম চ্যানেল ব্লক করে। নর্মালি আমরা জানি একটা সেলের ভিতরে যখন ক্যালসিয়াম ঢুকে তখন ওই সেলে কন্ট্রাকশন ক্যাপাবিলিটি বেড়ে যায়। তো ভেসেলের ক্ষেত্রে ভেসেলের টিউনিকা মিডিয়াতে কী থাকে? মাসল। এই মাসলের মধ্যে কী থাকে? ক্যালসিয়াম চ্যানেল। এই ক্যালসিয়াম চ্যানেল যখন ঢুকবে মাসলে তখন ভেসেল কনস্ট্রিক্ট হবে, লুমেন ন্যারো হয়ে যাবে। এটা হচ্ছে ক্যালসিয়ামের প্রভাবে। তাহলে এখন যদি আমি এমন একটা ড্রাগ দিই যেটা ক্যালসিয়ামকে ঢুকতে দেবে না সেলের ভিতরে, যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লক করে দিলাম ক্যালসিয়াম চ্যানেল ব্লকিং ড্রাগ দিয়ে, তখন ভেসেলের যে স্মুথ মাসলগুলো ছিল এরা তো আর কন্ট্রাক্ট করতে পারবে না, এরা তখন রিল্যাক্স থাকবে, ভেসেলের লুমেন তখন ডাইলেটেড হয়ে গেছে। তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ড্রাগের কাজ কি? সে ভ্যাজো ডাইলেশন করে দিল। এখন একটা ব্যক্তির যদি শরীরের সব ব্লাড ভেসেলই একসাথে অনেক বেশি ডাইলেট হয় তখন আমরা জানি কি বিপি মানে হচ্ছে একটা ভেসেল ওয়ালে ব্লাড সার্কুলেশন কী পরিমাণ প্রেশার দিচ্ছে। আর আমরা জানি যেই কোনো নলের লুমেন যত ওয়াইড হবে ওই লুমেনে প্রেশার তত কমে যাবে। ওই পানির পাইপ দিয়ে আমরা মনে রাখবো, যে পাইপ যত বেশি চওড়া ওই পাইপ দিয়ে পানির ফ্লো প্রেশার তত কম। তো সিমিলারলি ব্লাড ভেসেলও এরকমই হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট ক্যালসিয়াম চ্যানেল ব্লকিং ড্রাগ যেই সকল পেশেন্টকে দিব তাদের কী হবে? ভ্যাজোডাইলেশন। এই ভ্যাজোডাইলেশন অতিরিক্ত হওয়ার জন্য পেশেন্টের কী হবে? হাইপোটেনশন। তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকিং ড্রাগের একটা সাইড এফেক্ট কি? হাইপোটেনশন। এখন 2 নাম্বার গ্রুপের যেই ড্রাগগুলো আছে এগুলাকে আমরা বলি রেট লিমিটিং। তাহলে একটাকে বলছিলাম ডিজোপাইরিডিন গ্রুপ, আরেকটা হচ্ছে রেট লিমিটিং। রেট লিমিটিংয়ের উদাহরণ কি? ডিলটায়াজেম অ্যান্ড ভেরাপামিল। এটা হচ্ছে রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকিং ড্রাগ। ওকে, এখন আসি তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকিং ড্রাগ 2 ধরনের হচ্ছে রেট লিমিটিং। রেট লিমিটিং মানে কি? এরা হচ্ছে হার্ট রেট যে আছে হার্ট রেটকে নিয়ন্ত্রণ করে। কিভাবে? আমরা আগেই বলছিলাম হার্টের এবি নোডের উপরে কাজ করে, এবি নোডের পাওয়ার সে কমাই দেয়, অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের কী হয়? ব্র্যাডিকার্ডিয়া হয়। তাহলে যেই পেশেন্টের ট্যাকিকার্ডিয়া হচ্ছে ওই পেশেন্টের একটা ট্রিটমেন্ট হিসেবে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ড্রাগ ইউজ করতে পারি। কোন ধরনের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার? রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। উদাহরণ কি? ডিলটায়াজেম, ভেরাপামিল।
আবার একটা পেশেন্টের হাইপার টেনশন আছে, হ্যাঁ, অথবা মাইগ্রেন। আচ্ছা, মাইগ্রেন এটা আমরা হচ্ছে মাইগ্রেনে ক্যালসিয়াম চ্যানেল ব্লকের কীভাবে কাজ করে এটা নিউরোতে আলোচনা করব। এটা এখানে আলোচনা করলে লেকচার লেন্থ হয়ে যাবে, লেন্দি। তাহলে আমরা বলছি যে পেশেন্টের হাইপার টেনশন আছে সেই পেশেন্টের প্রেশার বা বিপি কমাইতে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কাজ করে। কীভাবে? ওই তো ভেসেল লুমেনটাকে হোয়াইট করে দিবে, অ্যাজ এ রেজাল্ট ভেসেল ওয়ালে প্রেশার কমে হবে, যার জন্য পেশেন্টের হাইপোটেনশন বা বিপি কমতেছে। তাহলে এই দুইটা গ্রুপের ড্রাগ মাস্ট টু নো। কার্ডিওলজিতে আবার এটা আমরা রিপিট করব। ক্লিনিক্যাল ফিচার কী হইতে পারে? হাইপোটেনশন কীভাবে হয় আমরা বলছি, আমার মনে হয় না এটা আর মুখস্থ করার দরকার আছে। এছাড়াও কী করে সে? মায়োকার্ডিয়াল সাপ্রেশন। মায়োকার্ডিয়াল সাপ্রেশন করে যেহেতু, সেই জন্য এই পেশেন্টের কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি পাওয়ারটা কমে যায়। কেন? আমরা জানি একটা সেল, হার্টের মাসলগুলোও তো সেল, অনেকগুলো সেলের সমষ্টি। তো সেলের ভিতরে ক্যালসিয়াম ঢুকবে, ক্যালসিয়াম যখন ঢুকবে তখন এই সেলটা কন্ট্রাকশন হবে, সার্কোমিয়ার। দেন কন্ট্রাকশনের ফলে কি হবে? স্ট্রোক ভলিউম বা কার্ডিয়াক আউটপুট হবে। তো আমি যদি ক্যালসিয়াম চ্যানেল ব্লকিং ড্রাগ দিই তাহলে হার্টের সেলে ক্যালসিয়াম ঢুকবে না, বা কম ঢুকতেছে আর কি। যখন কম ঢুকবে তখন হার্টের মাসলগুলা কন্ট্রাকশনও কমাই দিবে, মানে আগের থেকে কম পাওয়ারফুল কন্ট্রাকশন হবে। আগে যেখানে একটা বিটে আমার 70 মিলিলিটার সাপোজ ব্লাড পাস করতেছিল, এখন সেইখানে 30 মিলিলিটার ব্লাড পাস করবে। তাহলে কার্ডিয়াক পাওয়ার কমে যাচ্ছে না? এটাকে আমরা বলি মায়োকার্ডিয়াল ডিপ্রেশন। সো কার্ডিয়াক আউটপুট কমায় আর কি। এই জন্য এমআই এবং হার্ট ফেইলরের পেশেন্টে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিব না, কারণ এই সকল কন্ডিশনে হার্ট এমনিতেই কন্ট্রাক্ট কম করতেছে। তারপরে কি করতে পারে? ব্র্যাডিকার্ডিয়া। কেমনে করে ব্র্যাডিকার্ডিয়া? এবি নোডকে ব্লকিং করার মাধ্যমে। আর এক্সটেন্সিভ কন্ডিশনে হার্ট ব্লক, এগুলো সব বোঝার কথা, এই জন্য আমি আর রিপিট করতেছি না। এখন বলছে কিছু সাইড ইফেক্ট, এগুলো রিডিং দিব, সব তো মনে রাখা সম্ভব না। তবে একটা সাইড ইফেক্ট মনে রাখতেই হবে, ভ্যারাপামিল, যেটা একটা রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এর একটা সাইড ইফেক্ট হচ্ছে সে কনস্টিপেশন করে। কনস্টিপেশন এটা মনে রাখবো কি ভাই? এটা মনে রাখবো হচ্ছে ভেড়া বা ছাগল, এদের যে স্টুল, এইটা অনেকটা এরকম কি বলে গুটি গুটি আর কি, শক্ত শক্ত। তো কনস্টিপেশনেও আমার কি হয়? শক্ত শক্ত স্টুল পাস হয়। দ্যাটস ওয়াই ভেড়া দিয়ে মনে রাখবো, ভেড়াপা মিলে কনস্টিপেশন হয়। এখন একটা পেশেন্ট, সাপোজ আমি ওভারডোজ দিয়ে ফেলছি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তো এই পেশেন্টে আমি কী পাবো? ব্র্যাডিকার্ডিয়া পাবো, হার্ট ব্লক পাবো, দেন হাইপোটেনশন পাচ্ছি, মায়োকার্ডিয়াল ডিপ্রেশন পাচ্ছি। ট্রিটমেন্ট কী দেবো? হাইপোটেনশনের জন্য প্রথমে আমি বিপি বাড়ানোর জন্য ট্রাই করব। বিপি কম, বিপি তুলব। কীভাবে তুলব? ফ্লুইড দেওয়ার মাধ্যমে। এরপরেও যদি দেখি না বিপি উঠতেছে না, তখন ক্যালসিয়াম গ্লুকোনেট দেবো। এছাড়াও গ্লুকাগন দিতে পারি, আইসোপ্রোটেনল দিতে পারি। তবে এখানে মনে রাখতে হবে আইভি ফ্লুইড দেবো প্রথম কাজ, সেকেন্ড কাজ হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট। ক্যালসিয়াম গ্লুকোনেট আর কোথায় দিই আমরা? কার্ডিয়াক মাসলকে স্টেবিলাইজ করতে ইন কেস অফ হাইপারক্যালেমিয়া, মাস্ট টু নো। এটা এবার পরীক্ষায় আসছিল। আচ্ছা, এরপরে বলছে সাকসেসফুল ইউজ অফ ইন্ট্রাভেনাস ইনসুলিন উইথ গ্লুকোজ। একটা আমরা বলছিলাম না, হাইপার ইনসুলিনিমিয়া ইউগ্লাইসেমিক থেরাপি, এটা বিটা ব্লকিং টক্সিসিটিতে দিতেছিলাম, আবার ক্যালসিয়াম ব্লকিং টক্সিসিটিতেও দিতেছি। এটা জিনিসটা কি? জিনিসটা হচ্ছে আমরা তো নর্মালি জানি হার্টের যে মাসলগুলা, এরা কাজ করবে, এটিপি প্রোডাকশন করবে। এটিপি প্রোডাকশনের জন্য অক্সিজেন দরকার, গ্লুকোজ দরকার।
অক্সিজেন অ্যান্ড গ্লুকোজ যখন পাবে সার্কুলেশনের মাধ্যমে, তখন এটিপি প্রোডাকশন হবে। এই এটিপির জন্য হার্ট মাসল কন্ট্রাকশন করে কার্ডিয়াক আউটপুট দিবে, যেটা সারা শরীরে সার্কুলেট করবে। ওকে, এখন কী হইতেছে, একটা পেশেন্টকে আমি যখন ক্যালসিয়াম চ্যানেল ব্লকিং ড্রাগ ওভারডোজ দিয়ে ফেলছি, এই পেশেন্টের তখন কার্ডিয়াক মাসলের যে সেলগুলা, এই সেলের যে ইনসুলিন রিসেপ্টর ছিল, ইনসুলিন রিসেপ্টরগুলা কাজ করবে না বা কম কাজ করবে। তো ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করবে কাইন্ড অফ। তো ইনসুলিন রেজিস্ট্যান্স যখন ডেভেলপ করবে, তখন সেলের ভিতরে গ্লুকোজ কম ঢুকবে। কারণ আমরা জানি সেলের ভিতরে গ্লুকোজ ঢোকায় কে? ইনসুলিন। তো ইনসুলিন রিসেপ্টরের উপরে কাজ করতে পারতেছে না, যার জন্য সেলের ভিতরে গ্লুকোজ ঢুকতে পারতেছে না। কিন্তু হার্টের তো কাজ করতে হবে। তখন হার্ট কী করবে? লাইপোলাইসিস, মানে লিপিডকে ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিড ইউজ করবে। এই ফ্রি ফ্যাটি অ্যাসিড ইউজ করার মাধ্যমে হার্ট মাসল কন্ট্রাকশন করতেছে, বাট এটা ভালো না শরীরের জন্য। দ্যাটস ওয়াই আমরা এই পেশেন্টকে যদি হাইপার ইনসুলিন দেই, মানে ইনসুলিনের ডোজ বাড়াই দেই, তখন এই যে রেজিস্ট্যান্সটা ডেভেলপ করছিল রিসেপ্টরের ইনসুলিনের প্রতি, এই রেজিস্ট্যান্সটা কমে যাবে। যখন কমে যাবে, তখন সেলের ভিতরে গ্লুকোজ আবার আগের মতন নর্মালি ঢুকবে। তখন হার্টের মাসলগুলা গ্লুকোজ এবং অক্সিজেনের উপস্থিতিতে এটিপি তৈরি করবে, দেন কার্ডিয়াক আউটপুট বাড়াবে, দেন সার্কুলেশনে ওই কার্ডিয়াক আউটপুটগুলো নিউট্রিশন সাপ্লাই দেবে। তাহলে এই কন্ডিশনটাকে বলতেছিলাম আমরা হাইপার ইনসুলিনেমিয়া ইউগ্লাইসেমিক থেরাপি। হাইপার ইনসুলিনেমিক কেন বলতেছি? কারণ ইনসুলিন বেশি বেশি দিতেছি, তখন সার্কুলেশনে ইনসুলিন লেভেল বাড়তেছে। ইউগ্লাইসেমিক কেন বলতেছি? শুরুর দিকে প্রথমে যখন হার্টের মাসলগুলা এই গ্লুকোজকে ইউজ করতে পারতেছিল না, তখন গ্লুকোজের লেভেল তো সার্কুলেশনে বেশি বেশি হচ্ছিল, তখন সার্কুলেশনে গ্লুকোজ লেভেল বেশি পাইতাম না, হাইপার গ্লাইসেমিয়া পাইতাম। বাট যখন এই ইনসুলিন বেশি দিছি, হাইপার ইনসুলিনেমিয়া, তখন এই যে হাইপার গ্লাইসেমিয়া হইতেছিল, সেইটাকে আবার নর্মাল গ্লুকোজ লেভেলে নিয়ে আসতেছে, যেটাকে বলি ইউগ্লাইসেমিয়া। এই জন্য এটাকে বলি হাইপার ইনসুলিনেমিয়া ইউগ্লাইসেমিক থেরাপি। এইটা আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি? একটা হচ্ছে বিটা ব্লকার, আর একটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ওকে, এরপরে যদি আমরা আলোচনা করি, তো এটা জানতে হবে, মাস্ট টু নো। এগুলা বারবার রিডিং দিলেই মনে থাকার কথা। এরপরে হচ্ছে ডিগক্সিন। ডিগক্সিনও কীভাবে কাজ করে আমরা বলছি, ওই বিটা ব্লকার ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মতন সে এবি নোডকে ইনহিবিট করবে। ডিগক্সিনের সাইড ইফেক্টটা আসে পরীক্ষায়। আমরা এটা একটু আগেও পয়জনিংয়ের ফার্স্ট পড়ছি, সাইড ইফেক্ট, প্লাস চ্যাপ্টার 2তেও পড়ছি। ডিগক্সিনের সাইড ইফেক্টের মধ্যে মাস্ট টু নো লাইন হচ্ছে, 1 নাম্বার, একটা পেশেন্ট এট্রিয়াল টেকিকার্ডিয়া নিয়ে আসছে, সাথে হার্ট ব্লক। তখন আমি প্রথমেই চিন্তা করবো এটা কি ডিগক্সিন টক্সিসিটি কিনা। 2 নাম্বার হচ্ছে সে ইয়েলো গ্রিন ভিশন তৈরি করে। ইয়েলো গ্রিন ভিশন কি? এটাকে জ্যান্থোপসিয়া বলে, এটা কার্ডিওলজিতে আছে আবার। তো এটা যদি আমরা আগে থেকে জেনে রাখি, তখন কার্ডিওলজিতে যখন সেম জিনিস রিপিট করবো তখন মজা লাগবে। এই জন্য লেকচার লেন্দি হইলেও মানে আমার মনে হয় ভালো। তো ডিগক্সিনকে মনে রাখতে হবে কী কী হয় ডিগক্সিনে। আচ্ছা, এইখানেই বলছে আর কি। এখানে আমি পেশেন্টে কী পাবো? এট্রিয়াল টেকিকার্ডিয়া পাবো, সাথে এবি নোডাল ব্লক পাবো।
এছাড়াও ব্র্যাডিকার্ডিয়া পাবো, এবি ব্লক পাবো। কেন পাবো আমরা জানি, এই তো এইটুকু আমার জেনে রাখতে হবে। আর এক্সট্রা ফিচার মনে রাখবো, জ্যান্থোপসিয়া বা ইয়েলো গ্রিন ভিশন, এটাও করে সাইড ইফেক্ট। ট্রিটমেন্ট কী দেবো, এগুলো হচ্ছে মাস্ট নো। দেন ট্রিটমেন্ট দেবো অ্যাক্টিভেটেড চারকোল। আমরা জানি সব ড্রাগে অ্যাক্টিভেটেড চারকোল দেবো এক্সেপ্ট আয়রন অ্যান্ড লিথিয়াম। আয়রন অ্যান্ড লিথিয়ামের ক্ষেত্রে কী দেবো, হোল বাউল ইরিগেশন। মাস্ট নয় এগুলো, এই জন্য বারবার রিপিট করতেছি। আর যেহেতু এই চ্যাপ্টারটা অনেক গ্যাঞ্জামের, সো বারবার রিপিট করা উচিত। আর এই পেশেন্টের কিছু আমরা ইউজফুল ইনভেস্টিগেশন তো করবোই, এত কিছু মনে রাখা সম্ভব না। একটা ট্রিটমেন্ট হিসেবে কী দিতে পারি, ইন্ট্রাভেনাস ম্যাগনেসিয়াম। তাহলে ইন্ট্রাভেনাস ম্যাগনেসিয়াম আগে দিতেছিলাম কোথায়, দুইটা কন্ডিশন বলছিলাম, একটা টর্সাতেস দি পয়েন্টেস, দেন একলামশিয়া। আর কোথায় দিচ্ছি, ডিগক্সিন টক্সিসিটিতে। ওকে, কিন্তু যেটা মনে রাখতেই হবে ডিগক্সিনের ক্ষেত্রে, ডিগক্সিনের অ্যান্টিডট কি, অ্যান্টিডট অফ ডিগক্সিন, এই যে লাস্টের লাইনটা অ্যান্টিডট, এটা আমরা ছকেও পড়ছি, ডিজি বাইন্ড। হ্যাঁ, এটা স্পেসিফিক অ্যান্টিডট ফর ডিগক্সিন। এরপরে আসি আয়রন, যেটা আমরা সাধারণত মহিলাদের ক্ষেত্রে বেশি দিই, বিশেষ করে প্রেগনেন্ট মহিলা। কেন, কারণ বাচ্চার শরীরের আয়রন ডিমান্ড বেশি থাকে যখন মায়ের গর্ভে সে বড় হচ্ছে, তার মাসল গ্রোথের জন্য, ব্লাড সেলের গ্রোথের জন্য। তো একটা মহিলাকে যখন আয়রন ট্যাবলেট খেতে দেই, তখন তারা খাইতে চায় না বেশিরভাগ ক্ষেত্রেই, কারণ আয়রন খাইলে স্টুল কালার ব্ল্যাক হয়। এছাড়া কী হইতে পারে, জিআই আপসেট বা ইরিটেবিলিটি, যেমন পেইন হইতে পারে, এপিগ্যাস্ট্রিক। তো এগুলো মনে রাখতে হবে। এখানে বলছে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে জিআই ডিস্টারবেন্সেস হবে, মাস্ট টু নো। ব্ল্যাক স্টোল পাস করবে, মাস্ট টু নো। এছাড়াও লিউকোসাইটোসিস করতে পারে, কিন্তু এখানে হ্যামাটোমেসিস এবং রেকটাল ব্লিডিং করবে, মাস্ট টু নো। এছাড়াও সে হ্যাপাটোসেলুলার নেক্রোসিস করে, মাস্ট টু নো। ম্যানেজ করবো কীভাবে, এইখানে অ্যাক্টিভেটেড চারকোল ইনএফেক্টিভ, আমরা একটু আগে আলোচনা করছি, দুইটা ক্ষেত্রে অ্যাক্টিভেটেড চারকোল কাজ করে না, আয়রন অ্যান্ড লিথিয়াম। তাহলে এখানে কী দিব, আয়রন টক্সিসিটি বা ওভারডোজে হোল বাউল ইরিগেশন। এছাড়াও কী দিতে পারি, আয়রন চিলেটিং ড্রাগ যেগুলো আছে, এটা আমরা ফার্স্ট অধ্যায়ে আলোচনা করছি। আয়রন চিলেটিং এজেন্ট হিসেবে ডেসফেরক্সামিন দিব। আবার এই ডেসফেরক্সামিন দিলে পেশেন্টের সাইড ইফেক্ট হতে পারে কী কী, হাইপোটেনশন, অ্যালার্জিক রিয়াকশন, পালমোনারি এডিমা। এগুলো এই লাইনগুলো মাস্ট টু নো। এরপরে অ্যান্টিসাইকোটিক ড্রাগ। অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিয়ে আমার যেটা মনে রাখতেই হবে সেটা হচ্ছে হ্যালোপেরিডল, ফেনুথায়াজিন, এগুলো যদি দেই তাহলে পেশেন্টের কী হবে, এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট, যেমন অ্যাকিউট ডিস্টোনিয়া, অ্যাকাথেসিয়া। এগুলা কি সব আমরা মানে টার্মগুলা ভেঙে ভেঙে সিএনএসে পড়ব। টার্ডিভ ডিসকাইনেশিয়া। তাহলে এই কন্ডিশনগুলো ডেভেলপ করবে যখন আমি এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট পাবো। এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট কোথায় পাবো, একটা তো হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগ, এছাড়া মেটোক্লোপ্রামাইডও পাবো। ট্রিটমেন্ট কী দিব যদি এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট হয়ে যায়, প্রোসাইক্লিডিন, যেটা পাওয়া যায় পার্কিনিল নামে পাই। এই জন্য সাইকোটিক পেশেন্টকে দুইটা ড্রাগ আমরা একসাথে দিয়ে দিই, হ্যালোপ এবং পার্কিনিল। হ্যালোপ হলো অ্যান্টিসাইকোটিক, সেটা দিয়ে এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট ডেভেলপ করে। পার্কিনিল এই এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্টকে ইনহিবিট করে বা কমায় দেয়। ওকে, এরপর হচ্ছে অ্যান্টিডায়াবেটিক এজেন্ট। অ্যান্টিডায়াবেটিক এজেন্টের মধ্যে আমার দুইটা জিনিস জানতেই হবে, মাস্ট টু নো। দুইটা ড্রাগ আছে যারা হাইপোগ্লাইসেমিয়া করে, এক ইনসুলিন,
অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ দুইটা, যারা মানে ইনসুলিন লেভেল কমায়, গ্লুকোজ লেভেল কমায়। একটা হচ্ছে ইনসুলিন, আরেকটা হচ্ছে সালফোনাইলিউরিয়াস। মাস্ট নো এটা। এছাড়াও একটা পেশেন্টের যখন ডায়াবেটিস আছে, সে খাবার খাচ্ছে না অথবা ইনসুলিন নিছে তারপরে খাবার খাচ্ছে না, তখন শরীর তারে প্রোটেকশন করার জন্য কিছু ওয়ার্নিং সাইন প্রোডাকশন করে। এই ওয়ার্নিং সাইনগুলো আমার জানতে হবে ক্লিনিক্যালি পেশেন্ট ডিটেকশন করার জন্য যে এই পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। পেশেন্টের কাঁপাকাঁপি হবে, হাত পা ট্রেমর, বেশি বেশি ঘামবে, সুয়েটিং, পেশেন্ট এজিটেটেড থাকবে, মানে পাগলামি করবে, এজিটেটেড। এছাড়াও পেশেন্টের কী হবে, হার্ট রেট বাড়বে, টেকিকার্ডিয়া। তো এখানে এগুলো দেওয়া আছে, এগুলো আমরা মনে রাখবো। নাইস টু নো। ট্রিটমেন্ট করবো কি, একটা পেশেন্টের যদি আমি আরবিএস কম পাইছি, সাপোজ আরবিএস পাইছি হঠাৎ করে 1 বা 2, ট্রিটমেন্টকে দেবো 50 ml 50% ডেক্সট্রোজ। আমরা সাধারণত আমাদের ওয়ার্ডে 25% নিউট্রিডেক্স দিছি। এটা যদি কাজ না হয় তখন দেবো ইন্ট্রামাসকুলার গ্লুকাগন। ইন্ট্রামাসকুলার গ্লুকাগনও যদি কাজ না হয় তখন দেবো অক্টিওট্রাইড। কেন? কারণ আমরা জানি মাসলে গ্লুকোজ স্টোরড থাকে গ্লাইকোজেন হিসেবে। তাহলে গ্লুকোজের যে স্টোরেজ ফর্ম সেটাকে আমরা বলি গ্লাইকোজেন। এই গ্লাইকোজেন দুইটা জায়গায় থাকে, একটা হচ্ছে লিভার, একটা হচ্ছে মাসল। যখন আমি মাসলে আইএম গ্লুকাগন দেই তখন সে এই গ্লুকাগনটাকে ভেঙে গ্লুকোজ তৈরি করে। বাট একটা পেশেন্টের যদি লিভার ডিজিজ থাকে অথবা তার স্টোরেজ গ্লুকোজ নাই, মানে গ্লাইকোজেন নাই তার শরীরে তেমন একটা, তার ক্ষেত্রে আইএম গ্লুকাগন দিয়ে লাভ নাই। এগুলো হচ্ছে ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট এবং মাস্ট টু নো লাইন। এরপর হচ্ছে ড্রাগ অফ মিসইউজ। এই যে নেশা করে, নেশা করার ইফেক্টগুলো কোথায় আলটিমেটলি হয়? সিএনএসে। 3টা ইফেক্ট দেয়। কিছু ড্রাগ সিএনএসকে সিডেট করবে, লাইক ঘুম পাড়াই দিবে সারা খালি। আবার কিছু ড্রাগ আছে সিএনএসকে স্টিমুলেট করবে, মানে ঘুম একদম পাবে না, সারাদিন জেগে থাকবে। আর কিছু ড্রাগ আছে সিএনএসকে হ্যালোসিনেট করাবে। সিডেট করে এরকম ড্রাগ হচ্ছে বেনজোডায়াজেপিন। স্টিমুলেট করে এরকম ড্রাগ আছে কি, এছাড়াও এখানে আছে ওপিওয়েড, পেইন কিলার নিলে পেশেন্ট ঘুম পারে না, এটা সিডেটিভ ইফেক্ট। দেন স্টিমুলেন্টের মধ্যে হচ্ছে ইয়াং পোলাইপান যেগুলো খায়, ইয়াবা বা বাবা, অ্যামফেটামিন যেটার মেডিকেল নাম। আর হ্যালোসিনেট করে কোন কোন ড্রাগ, যেমন অ্যানেস্থেশিয়া যে ড্রাগগুলো ইউজ করি, যেমন ক্যাটামিন। এছাড়াও খুব পপুলার একটা জিনিস গাঁজা। ঠিক আছে, এগুলো খাইলে কী করবে? হ্যালোসিনেট করবে পেশেন্ট। আর ওপিওয়েড বেনজোডায়াজেপিন এগুলো দিলে পেশেন্ট ঘুম পারবে। আর স্টিমুলেন্টগুলো দিলে তো সারা দিন রাত কাজ করবে, ঘুম আসবে না তার। এরকম সিএনএস ডিপ্রেসেন্ট বা সিএনএসকে সাপ্রেস করে ঘুম পাড়াই দেয় বেশি বেশি, এরকম ড্রাগ কী আছে? বেনজোডায়াজেপিন, অ্যালকোহল, বারবিচুরেট। তাহলে বেনজোডায়াজেপিন, অ্যালকোহল, বারবিচুরেট এগুলো হচ্ছে ভাই ভাই। বেনজোডায়াজেপিন খাইলেও ঘুম পাবে বেশি, বারবিচুরেট খাইলেও ঘুম পাবে বেশি, অ্যালকোহল খাইলেও ঘুম পাবে বেশি। সাপোজ একটা পেশেন্ট বেনজোডায়াজেপিন যেমন সেডিল খাইছে প্লাস সে মদও খাইছে, এটা হচ্ছে একটা পেশেন্ট। আরেকটা পেশেন্ট কী হয়েছে? শুধু সেডিল খাইছে। তাহলে কোন পেশেন্ট বেশি ঘুমাবে? যেই পেশেন্ট সেডিলের সাথে অ্যালকোহলও খাইছে, কারণ এইখানে ডাবল ড্রাগ কাজ করতেছে। প্লাস এরা একটা আরেকটার ইফেক্ট বাড়াই দেয়। এই জন্য আমরা কোরবানির সময় অনেক খবরে পড়ি যে কী বলে, অজ্ঞান পার্টি সব নিয়ে গেছে, এবং অজ্ঞান করছে কীভাবে? ডাবের পানি খাওয়াইছে অথবা বিস্কিট টিস্কিট হাবিজাবি আর কি খাওয়াইছে। এই যে খাওয়ায়,
এগুলো তো মোস্টলি পানি জাতীয় পদার্থ। তো এইগুলার ভিতরে কি দিয়ে দেয়, বেনজোডায়াজেপিন গ্রুপের ড্রাগগুলা প্লাস ওই অন্য কোনো অ্যান্টিডিপ্রেসেন্ট ট্রাইসাইক্লিক, যেগুলা ইজিলি ওষুধ কোম্পানিতে তারা কিনতে পারে। এগুলো দেওয়ার ফলে এগুলো মিক্স করে এরা একটা ককটেল বা একটা মিশ্রণ তৈরি করে, যেটাকে ডাবের পানি অথবা জুসের সাথে মিশিয়ে খাওয়াই দেয়। কাহিনী হচ্ছে শুধুমাত্র যদি বেনজোডায়াজেপিন খায় তাহলে এই পেশেন্টকে আমি অ্যান্টিডট হিসেবে ফ্লোমাজেনিল দিতে পারি, কারণ আমরা জানি বেনজোডায়াজেপিনের অ্যান্টিডট হচ্ছে ফ্লোমাজেনিল। ওকে, তাহলে শুধুমাত্র যদি বেনজোডায়াজেপিন খায় তাহলে অ্যান্টিডট হিসেবে আমরা তাকে ফ্লোমাজেনিল দিতে পারি। কিন্তু ফ্লোমাজেনিলের একটা সাইড ইফেক্ট হচ্ছে সে এপিলেপসি বা সিজার করতে পারে আর কি। তো যেই পেশেন্টের এপিলেপসি আছে ওই পেশেন্টকে আমরা ফ্লোমাজেনিল দিব না। আর কাদেরকে আমরা ফ্লোমাজেনিল দিব না, যারা ডাবল ড্রাগের মিশ্রণ পাইছে, যেমন বেনজোডায়াজেপিন এবং ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট অথবা কোকেন, এইগুলার মিশ্রণ খাওয়াই দিছে তাকে, তখন আমরা ফ্লোমাজেনিল দিব না। সো যেহেতু ওই কোরবানির সময় 2-3টা ড্রাগ একসাথে মিশাই দেয় যাতে খাওয়ানোর সাথে সাথে ঘুমায় এবং অনেকক্ষণ ঘুমায়, দ্যাটস ওয়াই এদেরকে আমরা সহজে ফ্লোমাজেনিলটা ইউজ করবো না যেই পর্যন্ত আমি শিওর হব যে না শুধুমাত্র বেনজোডায়াজেপিনই খাইছে। এখন বেনজোডায়াজেপিনের কিছু সাইড ইফেক্ট আছে, ওইটা আমরা সাইকিয়াট্রিতে পড়বো, এখানে আর আলোচনা করতে চাইতেছি না। তাহলে এখান থেকে হচ্ছে এটা মাস্ট টু নো। অ্যান্টাগনিস্ট হচ্ছে ফ্লোমাজেনিল, রিস্ক হচ্ছে সিজার করে, এবং কাদের ক্ষেত্রে দিব না, যাদের আগে থেকেই সিজার আছে মানে এপিলেপসি, অথবা 2-3টা ড্রাগের মিশ্রণ তারা খাওয়াই দিছে, টিসিএ কোকেন। এরপরে হচ্ছে ওপিওয়েড। ওপিওয়েড সাধারণত আমরা পেইন কিলার হিসেবে ইউজ করি। এটা হচ্ছে মরফিন, প্যাথেডিন। আমরা অনেক শুনছি যে পেইন কিলার ইঞ্জেকশন হিসেবে নেয়, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে কারা নেয়, ডাক্তার যারা তারা। আমি দেখি নাই, বাট বিএমডিসির ভবনের ওইখানে নাকি অনেকগুলা এইগুলার শিশি পড়ে থাকে, মানে ডাক্তাররা হিউজ লেভেলে নেয়। এটা নেওয়ার মজা কি, আমি নিজে তো নেই নাই, যা শুনছি সেটা হচ্ছে এটা ইউফোরিয়া করে, মানে এক ধরনের ভালো লাগা কাজ করায়। ইউফোরিয়া মানে অনেক বেশি ভালো লাগা কাজ করায়, মানে এই জন্য এরা এটা বেশি বেশি নেয়। ওকে, এখন ওপিওয়েড আর হিরোইন মোটামুটি সেম ইফেক্টই দেয় এরা। ওপিওয়েড উইথড্রলে আমরা আর কি হিরোইন উইথড্রলের যেরকম সাইড ইফেক্ট ওই রকম পাবো, যেমন এটা আমরা চ্যাপ্টার 2-তে একটা বক্স পড়ছিলাম, ওইখানে ছিল ইন্টেন্স ক্র্যাবিং, রাইনোরিয়া, মানে 12 ঘন্টা যদি সে ড্রাগ না নিয়ে থাকে তখন তার ওই ড্রাগ নেওয়ার জন্য প্রচুর ক্র্যাবিং শুরু হবে, নাক মুখ দিয়ে পানি পড়বে, ইয়াউনিং হবে, পার্সপিরেশন হবে, হাত পা কাঁপাকাঁপি করবে, চুল দাঁড়ায় যাবে, বমি করবে, পেটে ব্যথা হবে, ক্র্যাম্পিং, চোখ ডাইলেটেড হবে এবং মুখ লাল হয়ে যাবে। তো এটা হচ্ছে মাস্ট টু নো কী কী হয় এইগুলা। ট্রিটমেন্ট হিসেবে কী দেবো, মাস্ট টু নো মেথাডন। আর কি দিতে পারি, অ্যান্টিডট, ওপিওয়েড অ্যান্টিডট ন্যালোক্সেন, মাস্ট টু নো। এরপরে হচ্ছে গামা হাইড্রোক্সি বিউটারেট, এটা হচ্ছে বডি বিল্ডাররা নিয়ে থাকে মাসল পাওয়ার বাড়ানোর জন্য। এরপরে হচ্ছে সিএনএস স্টিমুলেন্ট। এতক্ষণ তো আমরা সিএনএস ডিপ্রেসেন্ট নিয়ে আলোচনা করলাম। এখন আমরা সিএনএস স্টিমুলেন্ট নিয়ে আলোচনা করব। সিএনএস স্টিমুলেন্ট কী কী আছে, কোকেন, ইয়াবা বা অ্যামফেটামিন, এইগুলো আমার জানতে হবে। তো কোকেন কী করতেছে, আমরা যদি চিন্তা করি যে এটা একটা ব্লাড ভেসেল, মনে করি এটা করোনারি আর্টারি, এর কি আছে, টিউনিকা মিডিয়াতে মাসল আছে, এই মাসলগুলা কন্ট্রাকশন অথবা ডাইলেটেশনের মাধ্যমে ভেসেলটাকে ন্যারো, লুমেনটাকে ন্যারো অথবা ডাইলেট করে। এখন এই যে কোকেন, সে ভেসেলের কন্ট্রাকশন বাড়ায় দেয়,
তখন কি হয়, ভ্যাসোস্পাজম হয়। ভ্যাসোস্পাজম যখন হবে তখন লুমেনটা ছোটো হয়ে গেল না? যখন লুমেন ছোটো হবে তখন হার্ট কম ব্লাড পাবে। অ্যাজ এ রেজাল্ট হার্টের ইস্কেমিয়া ডেভেলপ করবে, যেইটা 30 মিনিটের বেশি লেন্দিনিং হইলে আমরা বলতেছি এমআই, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, মানে হার্টের মাসল মরে গেছে, ডেথ। তো একটা ইয়াং পেশেন্ট যদি আমার কাছে আসে, তখন আমি ইয়াং পেশেন্ট আসছে, সাথে হচ্ছে চেস্ট পেন, তখন আমি চিন্তা করব কোকেন। সিনারিওগুলো এরকম থাকে এমআরসিপিতে, যে মানে বন্ধুবান্ধব মিলে পার্টি করতেছিল, বার্থডে অথবা কোনো একটা সেলিব্রেশন, এখন হঠাৎ করে তাদের মাঝে একজন আসছে বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে, তখন খুব অবশ্যই আমি কোকেন সাসপেক্ট করব। তাহলে এখানে কী বলছে, কোকেন বাজারে কী ফর্মুলায় পাওয়া যায় এগুলো আমরা রিডিং দিব। যেমন কিছু কোকেন আমি নাক দিয়ে নিতে পারি, স্নর্টিং, অথবা কিছু দাঁত দিয়ে কামড়াইয়া খাইতে পারি, সল্ট। এটা খাওয়ার 3 ঘন্টার ভিতরে কাজ শুরু করে, সিরিয়াস কমপ্লিকেশন হয়। এগুলো হচ্ছে মাস্ট নো সিরিয়াস কমপ্লিকেশন। করোনারি আর্টারি স্পাজম হবে, অ্যাজ এ রেজাল্ট মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হবে, এছাড়াও হাইপোটেনশন হতে পারে। তো কোকেন টক্সিসিটি, এটা হচ্ছে মাস্ট টু নো এই লাইনটা। কোকেন টক্সিসিটি শুড বি সাসপেক্টেড ইন ইয়াঙ্গার অ্যাডাল্ট প্রেজেন্টিং উইথ ইস্কেমিক চেস্ট পেন। ট্রিটমেন্ট হিসেবে কী দিব সেটার থেকে জরুরি কিট দিব না, এটা হচ্ছে বিটা ব্লকার। এই পেশেন্টকে বিটা ব্লকার দিতেছি মানে আমি কিল করতেছি, বিটা ব্লকার দিব না। কি দিব? ঘুম পাড়াই দিব, বেনজোডায়াজেপিন অথবা নাইট্রেট দিব। কেন? কারণ আমরা জানি এটা ইমিউনোলজিতে বলছিলাম একটু, যে নাইট্রিক অক্সাইড সিনথেটেস নাইট্রিক অক্সাইড তৈরি করে, যেটা আমরা ওই যে সিলডেনাফিল বা বায়োগ্রাতে ইউজ করতেছিলাম আর কি। তো এই ভ্যাসেলকে আমি যদি ডাইলেট করতে চাই, তাহলে একটা ওয়ে হচ্ছে নাইট্রিক অক্সাইড বাড়াই দেব। যদি নাইট্রিক অক্সাইড বাড়াই দিই তখন ভ্যাসেলটা ডাইলেট হবে। তাহলে সিমিলারলি করোনারি আর্টারি স্পাজম হইতেছিল, এখন এটা আমি ডাইলেট করে দিচ্ছি, তো ব্লাড সার্কুলেশন বেশি হবে। এছাড়াও ওই পেশেন্টের টেম্পারেচার অনেক হাই থাকে, তো এদের কুলিং করতে হবে। আর একটা মাস্টুলার লাইন হচ্ছে এইখানে অবশ্যই তার করোনারি অ্যানজিওগ্রাম করব। হচ্ছে ইয়াবা বা অ্যামফেটামিন, আরেকটা হচ্ছে ক্যাথিনিনন। ইয়াবা বা অ্যামফেটামিন কী নামে পাওয়া যায়? অ্যামফেটামিন হচ্ছে স্পিড নামে পাওয়া যায়, ক্রিস্টাল মেথ নামে পাওয়া যায়, এমডিএমএ নামে পাওয়া যায়। এই নামগুলো, এই প্রথম 3টা নামটা আমরা জেনে রাখবো, নাইস টু নো, এমসিকিউ দিতে পারে। আর এখানে মাস্ট টু নো লাইন হচ্ছে যারা ইয়াবা বাবা খায় এদের প্রচুর পরিমাণে পানি পিপাসা পায়। যখন বেশি পানি পিপাসা পাবে তো বেশি পানি খাবে, পলিডিপসিয়া। যখন পানি বেশি খাবে সার্কুলেশনে ফ্লুইডের পরিমাণ বাড়বে এবং এই ফ্লুইডে সল্টের পরিমাণ কমে যাবে। মনে করি এইখানে আগে ফ্লুইড ছিল 2 লিটার, সল্ট ছিল 10টা। এখন তার কি হচ্ছে, বেশি পানি খাচ্ছে, এই জন্য ফ্লুইড হয়েছে 5 লিটার, কিন্তু সল্ট আছে কত? 10টা, যেহেতু সে শুধু পানি খাচ্ছে, সল্ট খাচ্ছে না। তাহলে এইখানে সোডিয়ামের পরিমাণ অনুপাত যদি চিন্তা করি তাহলে কমে গেল না? তাহলে এই জিনিসটাই হচ্ছে ইয়াবা যারা খায় তাদের, এরা বেশি পানি খাচ্ছে, যার জন্য হাইপোনেট্রেমিয়া হচ্ছে। এছাড়াও কি হইতে পারে? অ্যান্টিডায়োরেটিক হরমোন বেশি সিক্রেশন হইতে পারে। আমরা বায়োকেমিস্ট্রিতে একটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে সিয়াদ সিনড্রোম, ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়োরেটিক হরমোন। অ্যান্টিডায়োরেটিক হরমোন কি? এটার আরেক নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। সে ভ্যাসেলকে কি করবে? সংকুচিত করে দেবে বা কম্প্রেস করবে, এটা একটা ইফেক্ট। আরেকটা হচ্ছে অ্যান্টি ডাইইউরেটিক, মানে যে ডাইইউরেসিস হচ্ছিল, ডাইইউরেসিস মানে কি?
ডাইউরেসিস মানে হচ্ছে ডাইলিউটেড ইউরিন অথবা পাতলা মূত্র বেশি বেশি সিক্রেশন করতেছে, কনসেন্ট্রেটেড না। এটা করতেছিল ডাইলিউটেড ইউরিন, কিন্তু অ্যান্টি ডাইউরেটিক হরমোন এই ডাইলিউটেড ইউরিন পাস না করে কনসেন্ট্রেটেড ইউরিন পাস করবে, যেহেতু তার নামেই বলছে অ্যান্টি ডাইউরেটিক, মানে সে কনসেন্ট্রেটেড ইউরিন পাস করবে, ডাইলিউটেড না। তো যারা ইয়াবা খায় তাদেরও এইটা হইতে পারে সিয়াদ। তাহলে যাদের সিয়াদ হইতেছে, মানে যারা ইয়াবা খাইতেছে বেশি বেশি, তাদেরও সিয়াদ বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভ্যাসোপ্রেসিন রিলিজ হয়, আর একটা কী হয়, হাইপোনাট্রিমিয়া হয়। আচ্ছা, মাস্ট টু নো। ওকে, তারপরে হচ্ছে সে আরও কিছু সাইড ইফেক্ট দিতে পারে, রিডিং দিব। তাহলে সিয়াদে কি হচ্ছে, কনসেন্ট্রেটেড ইউরিন পাস করতেছে। কনসেন্ট্রেটেড ইউরিন মানে কি, ইউরিনের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম এইগুলো বেশি বেশি, তাহলে শরীর থেকে সোডিয়াম কমে যাচ্ছে, যেহেতু ইউরিনের মাধ্যমে বের হয়ে যাচ্ছে, তাহলে আমি ব্লাডের মধ্যে সোডিয়াম কম পাবো, যেটাকে বলতেছি হাইপোনাট্রিমিয়া। তাহলে যারা ইয়াবা খায় তাদের হাইপোনাট্রিমিয়া কেন হয়, এক, যদি পানি বেশি খায় তখন বেশি পানিতে কম লবণ, এই জন্য হাইপোনাট্রিমিয়া। আর দুই নম্বরে যদি কনসেন্ট্রেটেড ইউরিন পাস করে সিয়াদের জন্য, তখন শরীর থেকে সোডিয়াম বেশি বেশি বের হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই হাইপোনাট্রিমিয়া। এখন আমরা বলবো হ্যালুসিনেশন করে এরকম কিছু ড্রাগ, যেমন বলছিলাম গাঁজা, এটা গাঁজার পাতা থেকে পাই, ঠিক আছে। এটাও কী করে, ইউফোরিয়া বা একরকম ভালো লাগা কাজ করায়। যারা গাঁজা খায় এরা গাঁজা খাওয়ার পরে ধুমধাম মানে খাবার খায়, মানে ইচ্ছা রকম খাবার খায়। তো কেন খায়, কারণ গাঁজা ক্ষুধা বাড়ায় দেয়। যদি হাঁটতে দেয় এদের, এরা সমান্তরাল রাস্তায় হাঁটতে পারে না, এরা আঁকা বাঁকা করে হাঁটে, এটাকে আমরা বলতেছি অ্যাটাক্সিয়া। যারা মদ খায়, মদ খাওয়ার পরেও এরকম আঁকা বাঁকা ভাবে হাঁটে। আর কোথায় এরকমভাবে হাঁটে, যদি সেরেবেলার ডিজিজ থাকে, কারণ এই হাঁটা সমান্তরাল পথে অ্যাকুরেটলি একটা স্ট্রেট লাইনে হাঁটা নিয়ন্ত্রণ করে সেরেবেলাম। এছাড়াও কী করে, স্লারিং অফ স্পিচ, কথা বলতে সময় স্লারিং করবে, যেমন আমি কথা বলতে, এরকমভাবে বলবে কথা। তাহলে যারা গাঁজা খাইতেছে এদের সাইড ইফেক্ট আমরা জেনে রাখবো ক্লিনিক্যালি, যাতে ডিটেক্ট করতে পারি পেশেন্ট আসলে। একটা হচ্ছে ক্ষুধা বাড়বে, দুই নম্বরে হচ্ছে সে কথা বলার সময় স্লারিং করবে, আর অ্যাটাক্সিয়া থাকবে, ইউফোরিয়া থাকবে। এবার হচ্ছে ট্রিপটামিন। ট্রিপটামিন মানে হচ্ছে 5-হাইড্রক্সি ট্রিপটামিন, এর আরেকটা নাম হচ্ছে সেরোটোনিন। সেরোটোনিন যদি বেশি বেশি থাকে শরীরে, তখন হবে কি, সেরোটোনিন সিনড্রোম। সেরোটোনিন সিনড্রোম আমরা আগে আলোচনা করছি, এইখানে আবার বলছে, বাট এটা আমরা সাইকিয়াট্রিতে গিয়ে মেনলি আলোচনা করব। রিডিং দিব। এরপর হচ্ছে এলএসডি, অনেক পপুলার বর্তমানে বড় লোকদের ছেলে মেয়েদের কাছে। এটা কী করে, পিপল ডাইলেশন করে, দেন করে, এগুলো আমরা রিডিং দিব। তো মজার বিষয় হচ্ছে এরা ভিজুয়াল অ্যাওয়ারনেস বাড়ায়। ট্রিটমেন্ট হিসেবে বেনজোডায়াজেপিন দিয়ে ঘুম পাড়িয়ে দিতে পারি। এরপর হচ্ছে কিছু ডিসোসিয়েটিভ ড্রাগ, এরাও কী করে, হ্যালোসিনেশন করে, যেমন অ্যানেস্থেশিয়ার সময় যে ক্যাটামিন দিই। এরপর কিছু ভোলাটাইল সাবস্টেন্স, মানে নিঃশ্বাসের মানে শ্বাসের সাথে যে সকল ড্রাগগুলো নেই, ভোলাটাইল মানে গ্যাস অ্যাকচুয়ালি। এরকম ড্রাগ কী কী আছে, একটা হচ্ছে আমরা অ্যানেস্থেশিয়াতে ইউজ করি, অক্সিজেনের সাথে মিক্স করে দেই হচ্ছে নাইট্রিক অক্সাইড, যেটার আরেকটা নাম হচ্ছে লাফিং গ্যাস। লাফিং গ্যাস অথবা টিয়ার গ্যাস, ওই যে পুলিশেরা অনেক সময় ছাত্র আন্দোলনের উপরে ইউজ করে লাফিং গ্যাস অথবা টিয়ার গ্যাস। হাসতে হাসতে চোখ দিয়ে পানি বের হয়ে যায়, এই জন্য এটাকে টিয়ার গ্যাসও বলে, হাসি থামাইতে পারে না। মজার বিষয় হচ্ছে নাইট্রাস অক্সাইডের সাথে আমি অক্সিজেন মিক্স করে দিই যখন একটা পেশেন্টকে অজ্ঞান করতে চাই, কিন্তু যদি এমন হয় যে আমি নাইট্রাস অক্সাইড দিলাম কিন্তু অক্সিজেন দিই নেই, শুধু নাইট্রাস অক্সাইড,
এটার আবার সাইড এফেক্ট আছে এবং এটা দেওয়া উচিত না। এটা কি করে? এটা হচ্ছে নার্ভের ডিমাইলিনেশন করে এবং ভিটামিন B12 ডেফিসিয়েন্সি করে। আর আমরা জানি ভিটামিন B12 কেন দরকার? নার্ভের মাইলিনেশনের জন্য। তো নার্ভ মাইলিনেশন যখন হইতে পারবে না, তখন পেশেন্টের কী হবে? সাইকোসিস ডেভেলপ করবে। আবার ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে। এগুলো হ্যামাটোলজিতে বলবো, আসলে বুঝাইতে গেলে অনেক কথা বলতে হয় তো, কিন্তু আবার এগুলো জেনে রাখলে পড়াশোনায় মজা লাগে যে এটা এইভাবে হইতেছে, এই জন্য বলে দিলে ভালো। যেমন এইখানে যদি আমি চিন্তা করি ভিটামিন B12 সে কী করে? আমরা জানি ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া করে। কেন করে এটা কিন্তু খুব কম মানুষ জানে আর কি। ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড আমরা যে সেলের ভিতরে কি থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকে যে ডিএনএ, হ্যাঁ, এই ডিএনএ ফরমেশনের জন্য দরকার। তো এটা আমরা হ্যামাটোলজিতে আলোচনা করবো বিস্তারিত। এই ডিএনএ যদি আমি ফরমেশন না করতে পারি ভালোভাবে, তখন পেশেন্টের সেল সাইজটা বেড়ে যাবে, যেটাকে আমরা বলতেছি মেগালোব্লাস্ট। এবং এই সেলগুলা ম্যাচিউর না, তাই তারা তাড়াতাড়ি ডেথ হবে অথবা নষ্ট হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট যেহেতু কী হতেছে, আরবিসি কমে যাচ্ছে, আরবিসিগুলো ডিস্ট্রয় হতেছে তাড়াতাড়ি, এই জন্য পেশেন্টে কী ডেভেলপ করবে? অ্যানিমিয়া। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। কেন হয়? ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিডের ক্ষেত্রে নাইট্রাস অক্সাইড যদি অক্সিজেনের সাথে মিক্স না করে দিই, তখন ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়, যেটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া করে। এছাড়াও নার্ভের মাইলিনেশন হতে পারে না ভিটামিন B12 এর অভাবে। আর এটা যদি একটা নার্ভ ধরি, নার্ভের উপরে যে একটা মাইলিন কাভার থাকে, এটা ফর্মেশনে হেল্প করে ভিটামিন B12। তখন এই কাভারিংও ভালোভাবে হবে না, তখন কিছু পেরিফেরাল নিউরোনাল সাইন পাবো। এরা হচ্ছে বডি প্যাকার্স এবং বডি স্টাফার্স। এরা কারা? এরা হচ্ছে যারা বায়ুপথে আমরা দেখতে পারবো, খবরে দেখায় মাঝে মাঝেই, যে কক্সবাজার বা রোহিঙ্গা ক্যাম্প থেকে একটা মহিলা বা পুরুষ, তারা পেটের ভিতরে বা এগুলার পুটলা ঢুকায় রাখে পায়ুপথে, এবং তারা কি খায়? যে করতেছে, জিআইটি তো কাজ করে কি, কন্ট্রাকশন করে একটু পরপর, কন্ট্রাকশন করে স্টুল সামনের দিকে আগায় নেয়। তো এরা এমন ড্রাগ খায় যেটা আর কি স্টুল সামনের দিকে আগায় না, মানে পেরিস্টালসিসকে ইনহিবিট করে। অ্যাজ এ রেজাল্ট এদের কনস্টিপেশন হইতে পারে। আর আরেকটা রিস্ক থাকে কি, পেটের ভিতরে যদি এটা ফাইটটা যায়, তখন টক্সিসিটি ডেভেলপ করবে। তো আমি যদি একটা পেশেন্টকে সাসপেক্ট করি সে বডি প্যাকার অথবা বডি স্টাফার, এটা সাধারণত পুলিশদের কাজ, তারা তো সাসপেক্ট করবে। প্রথমে আমি কী নেবো? প্রাইভেট হিস্ট্রি নেবো পেশেন্টের কাছ থেকে, এরপর একটা সিটি করতে পারি, এক্স রে করতে পারি, হ্যাঁ, রিডিং দিব আর কি। যেমন এইখানে বডি প্যাকার্স দেখাইছে, এই যে এগুলো, উপরে দুইটা ছক বাকি আছে। এটা বলছে মানে মাস্টারও লাইন হচ্ছে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, যেমন ক্লোরোকুইন যদি ইউজ করি, ক্লোরোকুইন কী করতে পারে? অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ হচ্ছে ক্লোরোকুইন এবং কুইনিন। কুইনিন দিলে কি হবে? টাইনাইটিস, ডেফনেস, হিমোলাইসিস। তাহলে এই দুটা ড্রাগ থেকে আমরা মনে রাখবো হিমোলাইসিস, আরগুলো রিডিং দিব জাস্ট, কারণ আমরা জানি অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ হিমোলাইসিস করে। কিন্তু যাদের আবার গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনাস ডেফিসিয়েন্সি আছে, এরা যদি অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ খায়, তাদের হিমোলাইসিস হয় না। কেন হয় না সেটা আমরা হ্যামাটোলজিতে আলোচনা করব। যেহেতু এই লাইনটা মাস্ট টু নো, তাই এখানে বলে দিলাম, ওইখানে গিয়ে আবার রিপিট করব। এরপর অ্যান্টিকনভালসেন্টের মধ্যে এগুলো রিডিং দিব, তবে এটা হচ্ছে মাস্ট টু নো লাইন। আইসোনিয়াজাইড, যেটা আমরা অ্যান্টিটিউবারকুলার ড্রাগ হিসেবে মোস্টলি ইউজ করি, INH, এইটা পেরিফেরাল নিউরোপ্যাথি করে,
কারণ ভিটামিন B6 মাস্টোনোলাইন, এগুলো ভিটামিন B6 ডেফিসিয়েন্সি করে। এই ট্রিটমেন্ট কী দিব? ভিটামিন B6 যেটা হচ্ছে আইবি পাইরিডক্সিন, মাস্টোনোলাইন। এই আইবি পাইরিডক্সিন আর একটা ডিজিজ আমি ট্রিটমেন্ট হিসেবে দিতে পারি। কোন ডিজিজ? এগুলো হচ্ছে কোরিলেশনের মজা, মানে একবার যখন পুরা বই শেষ হয়ে যায় তখন মনে পড়ে আর কি, এটা আমি আরেক জায়গায় পড়ছিলাম। যেমন আইবি পাইরিডক্সিন হচ্ছে মাস্টোনোলা ড্রাগ, একটা হচ্ছে আইসোনিয়াজাইড দিচ্ছি টক্সিসিটি হইলে, আর 2 নাম্বার হচ্ছে হোমোসিস্টিনিউরিয়া একটা ডিজিজ। এই ডিজিজে আমরা আইবি পাইরিডক্সিন ইউজ করি। ওকে, মাস্টোনোলা এটা বায়োকেমিস্ট্রিতে পড়বো। এখন হচ্ছে কিছু ড্রাগ নিয়ে আলোচনা করছে, যেগুলো অ্যাজ এ হোল আমরা এতক্ষণ যে আলোচনা করলাম একটা ব্রিফ ডিসকাশন দিছে এখানে। সিএনএসকে স্টিমুলেট করে এরকম ড্রাগ কী আছে? এমফেটামিন বা ইয়াবা, MDMA, এগুলা রিডিং দিব। তবে মাস্টোনো হচ্ছে কোকেন, এমফেটামিন, এফেড্রিন, সিউডেফেড্রিন। এরা কী করবে? সিম্প্যাথেটিক ফিচার বাড়াই দিবে। সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক কি আমরা আলোচনা করছি আগের লেকচারে, এখানে জাস্ট বলেই হবে। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি মানে কি? হার্ট রেট বাড়বে, রেসপিরেটরি রেট বাড়বে, মানে কুকুর দৌড়ানি দিছে মনে রাখবো, তাহলে আমি বেশি বেশি শ্বাস নিব, এই জন্য রেসপিরেটরি রেট বাড়বে, টেকিপনিয়া, হার্ট রেট বাড়বে, টেকিকার্ডিয়া, দৌড়াইতেছি বেশি, কাজ করা লাগতেছে বেশি, ব্লাড প্রেশার বাড়বে, হাইপার টেনশন। দেন কুকুর আমার দৌড়াইতেছে, যদি কামড় দেয়, অ্যাংজাইটি। দেন হচ্ছে রেস্টলেসনেস কাজ করবে, হ্যালোসিনেশন, ট্রেমর থাকবে, বেশি দৌড়াইছি এই জন্য হাত পা কাঁপতেছে, টেম্পারেচার বেড়ে যাবে, সোয়েটিং বেশি হবে, পিপিল ডাইলেটেড থাকবে, পেটে ব্যথা হবে, মুখ শুকাই যাবে, চুল দাঁড়াই যাবে। তাহলে আমার মনে হয় না এগুলো মুখস্থ করার দরকার আছে। এখান থেকে শুধু মিডরিয়াসিসটা আমরা মনে রাখবো, সবই মনে থাকার কথা। কারণ মিডরিয়াসিস কেন হবে? পিপিল ডাইলেশন, কুকুর দৌড়ানি দিচ্ছে মানে আমার দূরের রাস্তা দেখতে হবে, দূরের রাস্তা দেখার জন্য পিপিল ডাইলেট হইতে হয়, আর কাছের জিনিস দেখার জন্য পিপিল কনস্ট্রিক্ট হয়। এরপর হচ্ছে সিডেটিভ। সিডেটিভ ড্রাগ কী করেছে? এগুলো আমরা জানি, বেনজোডায়াজেপিন, বারবিচুরেট, বেনজোডায়াজেপিন, সেডিল, এগুলা। তো সাইড এফেক্ট কী করে? এরাও সেম সাইড এফেক্ট দেবে, এরা দেবে হচ্ছে অপোজিট সাইড এফেক্ট। তাহলে এখানে প্যারাসিম্প্যাথেটিক বেশি কাজ করবে। যেমন কী করতেছি? সিডেশন দিচ্ছি, তার আরাম করাই দিতে, ঘুম পাড়াই দিচ্ছি, তখন তার রেসপিরেটরি রেট কমবে, ব্রঙ্কাস কনস্ট্রিকশন হবে, বিপি কমবে, সে স্লারিং অফ স্পিচ। একটা মানুষ যখন ঘুম থেকে উঠে অথবা ঘুমাইতে যায়, ঘুমের মধ্যে সে কথা বলে একটু এই হয়েছে, ফোন যদি দেই বন্ধু বান্ধব এরকমগুলোভাবে কথা বলে না, ঘুমাইতে এসে, ওইটাই আর কি। তারপরে হচ্ছে সে ঘুমন্ত একটা মানুষ যদি হাঁটে, মানে ঘুম থেকে ওঠার পরে প্রথমে কিন্তু সে আঁকা বাঁকাভাবে হাঁটে, মানে একটু সেন্সে আসতে সময় লাগে, একটু অ্যাটাক্সিয়া হবে। দেন তার শরীরে টেম্পারেচার কম থাকবে, ডিপ্লোপিয়া, স্ট্রিগমাস, নিস্টিগমাস এগুলো হবে, পিপল সাইজ নর্মাল থাকবে। এইটুকু আমার মনে রাখতে হবে, এবং এইটুকু থেকে কোশ্চেন আসে মুখস্থ, আর বাকিগুলো মনে থাকবে। এরপরে ওপিওয়েড বলতেছিলাম, পেন কিলারগুলো, হিরোইন, মরফিন, মেথাডন, ফ্যান্টেনাইল, অ্যাথেডিন। তারপরে ট্রেমাডল আমরা কোথায় ইউজ করি? গাইনিতে সব থেকে বেশি ইউজ করি। মারো, কিছু হইলেই মারো, ফোরিস্টিক, পাররেক্টাল, ঠিক আছে না? ফোরিস্টিক নাকি ওয়ান স্টিক দেয়? ওয়ান স্টিক, ফোরিস্টিক তো দেয় কনস্টিপেশনে। আচ্ছা, ঠিক আছে। ফোরিস্টিক পাররেক্টাল, গ্লিসারিন সাপোজিটরি দিতেছিল, আর এখানে দিতেছিল ট্রেমাডল। কোনটা? ভল্টালিন। ওকে, এখানে পেশেন্টের কী হইতেছে? ওই সেম প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইটা মানে বেশি হইতেছে, হার্ট রেট কমে যাচ্ছে, বিপি কমতেছে, সবই সেম। শুধু এইখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে মায়োসিস হচ্ছে আর আইলিয়াস হচ্ছে। আইলিয়াস কি? এটা জিআইটিতে পড়বো, বাট এখন আমরা মনে রাখবো আইলিয়াস মানে হচ্ছে টেম্পোরারি কনস্টিপেশন, মাস্ট নো। ওকে, আমরা কিছু কেমিক্যাল অ্যান্ড পেস্টিসাইড নিয়ে আলোচনা করবো। কী কী আছে? কার্বন মনোক্সাইড।
কার্বন মনোক্সাইডের ফিচারগুলো জানা লাগবে। এটা একটা কালারলেস, ওডরলেস, এই জন্য যেহেতু এটার কোনো স্মেল নাই, এটাকে ইজিলি আমি পয়জনাস গ্যাস হিসেবে ইউজ করতে পারি। আমরা জানি অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন বাইন্ড করে তৈরি করে কি অক্সি হিমোগ্লোবিন, কিন্তু কার্বন মনোক্সাইডের সাথে যদি হিমোগ্লোবিন বাইন্ড করে তখন হবে কার্বক্সি হিমোগ্লোবিন। তাহলে এটাই বলছে এখানে কার্বক্সি হিমোগ্লোবিন। এটা হচ্ছে নাইস্টোনোলাইন। তো এই পেশেন্টের হিস্ট্রি দিবে কি? এই পেশেন্ট হিস্ট্রি দিবে যে তার পরিবারের সবারই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মাথা ব্যথা করে, অথবা তার ফ্যাক্টরির সবার মাথা ব্যথা করে। কেন? কারণ হয়তোবা বাড়ির ক্ষেত্রে সে মাটির চুলায় রান্না করে, মাটির চুলায় ওই ধোঁয়া উৎপন্ন হয় না, মানে কার্বন মনোক্সাইড হয়তো উৎপন্ন হইতেছে, ওইটা সে ইনহেল করতেছে অথবা ফ্যামিলির সবাই ইনহেল করতেছে। আর কলকারখানার ক্ষেত্রে তো আমরা জানি রাসায়নিক বর্জ্য পদার্থ পোড়ানোর ফলে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, সেই জন্য হতে পারে। তো ফ্যামিলির সবার অথবা ওয়ার্কিং প্লেসের সবার হেডেক থাকবে, এটা একটা ইম্পর্টেন্ট ক্লু এসবি এর মধ্যে। তাহলে পেশেন্টে জানতে হবে সাইড ইফেক্টের মধ্যে হেডেক মাস্ট। এছাড়া বাকিগুলো রিডিং দেবো, এছাড়া অ্যাটাক্সিয়া নিস্টিগমাস মনে রাখবো। আর ইম্পর্টেন্ট হচ্ছে সে সেরেব্রাল এডিমা করতে পারে, র্যাবডোমায়োলাইসিস করতে পারে। ম্যানেজ করবে কীভাবে? টাইট ফিটিং মাস্ক দিয়ে হাই কনসেন্ট্রেশন অক্সিজেন মাস্টোনোলাইন। কার্বন মনোক্সাইড পয়জনিংয়ের পেশেন্টকে সে কী হইতেছিল, হিমোগ্লোবিনের সাথে কার্বন মনোক্সাইড বাইন্ড হইতেছিল, তৈরি করতেছিল কার্বক্সি হিমোগ্লোবিন। এখন এই পেশেন্টকে যদি আমি কী করতে চাই, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনকে বাইন্ড করতে চাই, তাহলে শরীরে যদি মানে মাস্কের মাধ্যমে অক্সিজেন বেশি ঢোকাই, তখন এই অক্সিজেন কার্বক্সি হিমোগ্লোবিন থেকে এই কার্বন মনোক্সাইডের যে বাইন্ডিং সাইট এটাকে সরাই দেয়। অ্যাজ এ রেজাল্ট কার্বন মনোক্সাইড কমে যায়, তখন ওই হিমোগ্লোবিনের সাথে আবার অক্সিজেন বাইন্ড করে। এই জন্য আমরা হাই কনসেন্ট্রেশনে অক্সিজেন দিব। আর পালস অক্সিমেট্রি দিয়া অক্সিজেন স্যাচুরেশন লেভেল দেখব, কিন্তু এটা আমার কী করবে, মিসলিডিং। বলা হয়ে থাকে কার্বন মনোক্সাইড পয়জনিংয়ের ক্ষেত্রে অ্যাকুরেট রেজাল্ট দিবে না পালস অক্সিমিটার, তো এখানে পালস অক্সিমিটার করে লাভ নাই। এখানে সবসময় দেখাবে 85% অক্সিজেন স্যাচুরেশন। পালস অক্সিমিটার যদি দেয় সবসময় 85% অক্সিজেন স্যাচুরেশন দেখাবে। এটা একিউট মেডিসিন চ্যাপ্টারে আছে, চ্যাপ্টার 9 মনে হয়। ওকে, তারপরে কি করতে পারি? মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক, অর্গানোফসফরাস, ইনসেকটিসাইড অ্যান্ড নার্ভ এজেন্ট। একটা পেশেন্ট আসছে, পেশেন্ট পার্টি বলতেছিল সে ধান খেতে বীজ দিতেছিল অথবা পাট খেতে বীজ দিতেছিল, তারে আত্মীয় স্বজন বা গ্রামবাসী মাঠের মধ্যে পড়ে থাকা অবস্থায় পাইছে এবং তার গা থেকে গন্ধ আসতেছে। সাসপেক্ট করবো কি? অর্গানোফসফরাস পয়জনিং, মোস্ট কমন কজ অফ পয়জনিং ইন বাংলাদেশ। ইমিডিয়েট ট্রিটমেন্ট কী হবে? পেশেন্টের সব কাপড় চোপড় খুলে শরীরটাকে সাবান বা সোপ ওয়াটার মানে ডিটারজেন্টে ধুয়ে ফেলা। অর্গানোফসফরাস কম্পাউন্ড কী কী আছে? কিছু আছে নার্ভের উপরে কাজ করে, কিছু আছে ইনসেকটিসাইড হিসেবে কাজ করে। নার্ভের উপরে কাজ করে কি, এগুলো জাস্ট আমরা নাম জানতে পারবো।